আল্লাহ, এর থেকে তো আমার আগের মায়াই ঠিক ছিল। ওই, বিড়বিড় করে কি বলছেন? যা বলার জোরে বলুন। আরমান কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি থামালো। ওরা ওদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। মায়া তখনও নিজের উত্তরের আশায় আরমানের দিকেই তাকিয়ে। আরমান গাড়ি থেকে নেমে পড়তেই মায়াও তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ল। কিন্তু তার পরপরই ভয়ে শিউরে উঠল পুরো শরীর। নির্জন এলাকা, চারিদিক অন্ধকার। জায়গাটা কিছুটা জঙ্গলের মতো। গাছের ফাঁক দিয়ে অল্প একটু চাঁদের আলো এসে পড়েছে। ঝিঝি পোকা ডেকে চলেছে একটানা, মাঝে মাঝে প্যাঁচার ডাকসহ কুকুরের ডাক। পুরো ভুতুরে পরিবেশ। মায়া ভয়ে শুকনো ঢোক গিলল। ভীতু গলায় আরমানকে ডেকে উঠল। গম্ভীর সাহেব, কোথায় গেলেন আপনি? এটা কোথায় নিয়ে আসলেন আমায়? আপনি কি আমায় ভূতের রাজ্যে রেখে যেতে চান? কিন্তু কেন? কি দোষ করেছি আমি? আর একটাও কথা বলবো না। দরকার পড়লে মুখে সেলোটেপ লাগিয়ে চুপ থাকবো। প্লিজ সামনে আসুন। মায়ের এমন অবস্থা যে ও এবার কান্না করে ফেলবে। আরমান তাড়াতাড়ি ওর কাছে এসে ওকে দুই হাতে আঁকলে নিয়ে বলল, এই তো মায়াবতী, এখানে আমি আছি, ভয় পেও না। মায়া তাড়াতাড়ি আরমানের বুকে মুখ লুকিয়ে কাঁদো কাঁদো হয়েই বলল, এটা আপনি কোথায় নিয়ে আসলেন গম্ভীর সাহেব? প্লিজ এখান থেকে চলুন, আমার ভীষণ ভয় করছে। এই তো, এখন নিয়ে যাচ্ছে এখান থেকে। কই, মুখটা তুলো দেখি। মায়া ভয়ে মুখ তুলে তাকালো আরমানের দিকে। আরমান মায়ের কপালে একটা চুমু দিয়ে একটা চকচকে লাল ফিতে জাতীয় কাপড় দিয়ে মায়ার চোখ বেঁধে দিল। মায়া ভয় পেয়ে বলে উঠল, কি করছেন? আমাকে কি আপনি পাচার করে দেওয়ার প্ল্যান করেছেন? আল্লাহ, শেষে কিনা এই ছিল আমার কপালে। ভাসুর রাতে আমার জামাই আমাকে কিডন্যাপ করে পাচার করে দিচ্ছে। এই দিন দেখার আগে। আরমান ধমকে উঠল, স্টপ ইট মায়া, অনেক বকেছো পাগলের মতো। এবার নিজের মুখটা বন্ধ রাখো, নাহলে সত্যি সত্যি এখানে রেখে চলে যাব। কথাটা বলেই আরমান মায়াকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। মায়া আরমানের ধমক খেয়ে চুপ করে গেল। ওর ভীষণ মজা লাগছে আরমানকে বিরক্ত করতে, তাই মুখে যা আসছে উল্টাপাল্টা বলে যাচ্ছে। আরমান মায়াকে কোলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মায়া অনুভব করলো আশেপাশের পরিবেশটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভীষণ স্নিগ্ধ ঠান্ডা শীতল হাওয়া মায়ার শরীরে শিরশিরে এক অনুভূতি জাগিয়ে তুলছে। মায়া অনুভব করলো আরমান ওকে কোলে নিয়ে হয়তো কোনো সিঁড়ি বেয়ে উঠছে। এরপর মায়াকে কোল থেকে নামিয়ে চোখের বাঁধন খুলে দিল। ধীরে ধীরে চোখ মেলে তাকালো, আর তাকাতেই চারিদিকে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। চোখে মুখে খেলে গেল খুশির ঝিলিক। এই মুহূর্তে ওরা নদীতে পানির মাঝে একটা বড় জাহাজের রুপটপে ছাদে অবস্থান করছে। চারিদিকে নিস্তব্ধ ঠান্ডা শীতল বাতাস বইছে। নদীর পানির কলতান, ঢেউয়ের শব্দ আর রাতের অন্ধকারে সঙ্গে মিশে থাকা চাঁদের স্নিগ্ধ আলো, তারা ভরা আকাশ নদীর জলে প্রতিফলিত হয়ে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করেছে। দূরে কোথাও নিশাচর পাখির ডাক প্রতিধ্বনির মতো শোনা যাচ্ছে। চোখ ধাঁধানো সৌন্দর্যে সাজানো হয়েছে জাহাজটিকে। তাজা ফুলের গন্ধে ভরে উঠেছে চারিদিক। বিভিন্ন রকমের ফেরি লাইট, তাজা ফুল ও রং বেরঙের কাপড় দিয়ে ডেকোরেট করা পুরো জাহাজটি। আর মায়া যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার কিছুটা সামনে ফুলের পাপড়ি দিয়ে লাভ শেপ করা, আর তার মাঝে লেখা, থ্যাঙ্কস মায়াবতী, এই গম্ভীর সাহেবের জীবন আসার জন্য। আরমান মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি আমার হৃদয়ের সেই স্পন্দন, যা ছাড়া আমি অসম্পূর্ণ। থ্যাঙ্কস মায়াবতী, এই গম্ভীর সাহেবের জীবন আসার জন্য। মায়া সামনে ঘুরে আরমানকে শক্ত করে জড়িয়ে ধরল। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আমার মতো একটা সাধারণ মেয়েকে আপনার জীবনে জায়গা করে দেওয়ার জন্য। ভালোবাসি গম্ভীর সাহেব, ভীষণ 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 ভালোবাসি। আরমানও শক্ত করে জড়িয়ে ধরল মায়াকে নিজের বুকের মাঝে, বলল, কখনো নিজেকে সাধারণ ভাববে না। এ আমার শাড়ির রাজ্যের রানী তুমি। রানীরা কখনো সাধারণ হয় না। মায়া আরমানের বুক থেকে মাথা তুলে দুই দিকে মাথা নাড়িয়ে বলল, আমি মোটো কোনো রাজ্যের রানী হতে চাই না। আরমান ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কেন? আমি যদি রানী হই তাহলে আপনি হবেন রাজা। আর জানেন তো, আগেরকার যুগে রাজাদের অনেকগুলো বউ থাকতো। আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না বাবা, তাই আমি রানীও হতে চাই না। আর আপনাকেও রাজা হতে হবে না। মায়ার কথা শুনে আরমান হেসে ফেলল। পাগলি একটা, তুমি তো আমার একমাত্র বউ। এই জায়গাটা কেউ কোনোদিনও নিতে পারবে না। এর হৃদয়ে সে প্রথম থেকে পিচ্ছি মায়াবতীর বসবাস ছিল, আছে এবং সারা জীবন থাকবে। এরপর আরমান মায়াকে ছেড়ে দিয়ে বলল, সারপ্রাইজ কেমন লাগলো বললে না তো?
মায়া জাহাজের মাঝখানে গিয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে ঘুরতে শুরু করলো। মুখে হাসি নিয়ে বলল, অনেক 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 সুন্দর। আজকের রাতের মুহূর্তগুলো নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার, কিন্তু আপনি আমার সাজানো স্বপ্নের থেকেও অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন। চাওয়ার থেকেও বেশি কিছু দিয়েছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ গম্ভীর সাহেব, এত সুন্দর একটা পরিবেশ নিয়ে আসার জন্য। এই নদী, চাঁদ, তারা, পানির ঢেউ, শীতল হাওয়া এবং এই অন্ধকার রাতকে সাক্ষী রেখে বলছি, ভালোবাসি গম্ভীর সাহেব, ভীষণ ভীষণ ভালোবাসি। আর সারা জীবন আপনাতে আবদ্ধ হয়ে কাটাতে চাই। শেষের কথাগুলো চিল্লিয়ে বলে উঠল মায়া। আরমান মায়ার পাগলামো দেখে হেসে উঠল। ধীরে জাহাজ চলছে নদীর মাঝে, চারিদিকে শুধু পানি আর পানি। মায়া খুশিতে একবার এই দিকে ছুটে যাচ্ছে তো আর একবার ওই দিকে ছুটে যাচ্ছে। চারিদিকে ফেরি রং বেরঙের লাইটের মৃদু আলোয় মায়াকে আরও মায়াবী লাগছে। মায়া নিজেও সেজে আছে ফুলের গহনায়, পরনে ল্যাভেন্ডার কালারের কাঞ্জিভরম সফট সিল্কের শাড়ি। মায়ের হলদেটে ফর্সা কোমর দৃশ্যমান, আর তার সাথে আরমানের পরানো সেই কোমর বন্ধনী অসম্ভব সুন্দরভাবে মানিয়ে গেছে। এই মুহূর্তে ওর দুজন ছাড়া এই খোলা ছাদে কেউ উপস্থিত নেই। মায়া জাহাজের রেলিং ধরে হালকা ঝুঁকে দাঁড়িয়ে আছে। আরমান মায়ের কাছে গিয়ে মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরলো, শাড়ি ভেদ করে হাত রাখলো পেটে, মুখ ডুবালো মায়ার গলায়। মায়া কিছুটা কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। আরমান মায়ের কাঁধে গলায় নাক ঘষতে ঘষতে ফিসফিস করে বলল, এভাবেই সারা রাত পার করে ধান্দা আছে বুঝে? আজকের রাতটা কিন্তু জীবন একবারই আসে। আজকের এই রাতেও কি আমি আমার মায়াবতীকে কাছে পাবো না? মায়া ধীর গলায় বলল। আপনার মায়াবতী তো আপনার কাছেই আছে। আরমান মায়াকে আরও কিছুটা নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। হাতের আঙুলগুলো মায়ার পেটে স্লাইড করতে করতে নেশাক্ত গলায় বলল, আজকের এই রাতে এতটুকুতে যে আমার পোষাবে না মায়াবতী, আরো কাছে চাই, আরো কাছে। আজকে সে অধিকার পাবো? আরমানের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে মায়া, ধীর গলায় বলল, সেই প্রথমবার যখন কবুল বলেছিলাম, ঠিক তখনই আমি আমার এই আমিটাকে আপনার নামে লিখে দিয়েছি। আমিও আজকের এই রাতে আপনার ভালোবাসায় সিক্ত হতে চাই গম্ভীর সাহেব। অধিকার তো অনেক আগেই দিয়ে দিয়েছি, কাছে টেনে নিন আমায় গম্ভীর সাহেব, আরও কাছে। মায়ার কথা শেষ হওয়ার সাথে সাথেই আরমান মায়াকে এক ঝটকায় নিজের কোলে তুলে নিল। মায়া আজ আর লজ্জায় মুখ লুকালো না আরমানের বুকে, বরং চোখে একরাশ ভালোবাসা নিয়ে তাকিয়ে রইল আরমানের চোখের দিকে। আরমানও তাকিয়ে আছে মায়ার চোখের দিকে। আরমান ধীর পায়ে এগিয়ে গেল আগে থেকে করে রাখা নরম বিছানার দিকে। বিছানায় ফুলের পাপড়ি ছড়ানো, সেই বিছানায় বসিয়ে দিল মায়াকে। এরপর পকেট থেকে বের করলো চোখ ধাঁধানো এক ছড়া ডায়মন্ডের নুপুর, মাঝখানে লাভ শেপিং নীল রঙের ডায়মন্ড বসানো। মায়ার শাড়িটা পা থেকে একটু তুলে নিজ হাতে সেই নুপুর মায়ার দুই পায়ে পরিয়ে দিল আরমান। এরপর ঝুঁকে মায়ের পায়ে ছোট স্পর্শ দিতে চাইল, কিন্তু তার আগে মায়া আরমানের দুই বাহু ধরে থামিয়ে দিল। প্লিজ এটা করবেন না, পায়ে হাত দিয়েছেন, বাধা দিইনি, কিন্তু এটা না প্লিজ। আরমান মায়ের পায়ের কাছে থেকে সরে গিয়ে মায়ের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। মায়া সেই স্পর্শ চোখ বন্ধ করে অনুভব করলো, আর এর পরপরই মায়ের দুই নরম ঠোঁট নিজের দুই পুরুষালী ঠোঁট দিয়ে আবদ্ধ করলো। গভীরভাবে চুষতে থাকলো আরমান, যেন কোনো এক অমৃত সুধা শুষে নিচ্ছে মায়ার ঠোঁট থেকে। নিজের কাজে মত্ত থেকেই ধীরে মায়াকে বিছানায় শুইয়ে দিল। নিজের শরীরেরও অধিকাংশ মায়ের শরীরের উপর চাপিয়ে দিল, কিন্তু খেয়াল রাখলো যেন নিজের শরীরের অতিরিক্ত চাপ বা ভর মায়ার ওপর না পড়ে। বিছানায় একপাশে পড়ে থাকা একটা রিমোটের সুইচে চাপ দিল আরমান, আর সাথে সাথে চারিদিকে রঙিন কাপড়ের পর্দা পড়ে গেল। আকাশটাও দেখা যাচ্ছে না, আর ধীরে ধীরে একটা ঢাকনা কোথা থেকে এসে যেন ছাদের মতো ঢেকে দিল। হাওয়ার তালে পর্দা এবং পর্দার গায়ে লেগে থাকা ফেরি লাইটগুলো উঠছে। আশেপাশে সাজানো সুগন্ধি মুক্ত মোমবাতিগুলো আগুনের তাপে একটু একটু করে গলছে এবং তা থেকে সুগন্ধি ছড়াচ্ছে। নদীর ঢেউ চলমান জাহাজ মাঝে মাঝে দুলে উঠছে। আরমান মায়ের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবালো, ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল গলা। ওর হাত নেমে গেল মায়ের পেটে, কোমরে থাকা কোমর বন্ধনীতে নির্দিষ্ট জায়গায় নিজের আঙুল চাপ দিতেই ওটা খুলে গেল। আরমান মায়ের কোমর থেকে বন্ধনীটি খুলে রেখে দিল একপাশে। এরপর নিজের ডান হাত দিয়ে মায়ের পুরো পেটে স্লাইড করতে থাকলো। মায়ের গলায় দেওয়া আরমানের ছোট ছোট চুমুক ক্রমশ ছোট ছোট কামড়ে পরিণত হলো। আরমানের দেওয়া কোনো একটা বাইট হয়তো খুব জোরেই পড়লো মায়ের গলায়, আর সেই কারণে উফ শব্দ করে উঠলো মায়া। সাথে সাথে আরমান মায়ের পেটে স্লাইড করা হাতটা দিয়ে খামচে ধরলো কোমর।
কেঁপে উঠল মায়া। মায়ার গলা থেকে বেরোনো আওয়াজ সাথে ওর কেঁপে কেঁপে ওঠা আরমানকে বেপরোয়া করে তুলল। ততক্ষণে আরমানের বেপরোয়া ঠোঁট সহ দাঁত গলা থেকে বেশ কিছুটা নেমে এসেছে। কোমরে থাকা হাতটা চলে গেল শাড়ির পিন খোলার উদ্দেশ্যে। সাথে সাথে মায়া নিজের হাত দিয়ে আরমানের হাত আটকে দিল। ফিসফিস করে বলে উঠল মায়া, প্লিজ লাইটগুলো আগে অফ করুন। আরমান মুখ তুলে তাকালো মায়ার মুখের দিকে। মায়ার চোখ বন্ধ, গালগুলো ইতিমধ্যে লালচে আভা ধারণ করেছে, যার জন্য ওর সৌন্দর্য আরও বেড়ে গেছে মনে হচ্ছে আরমানের চোখে। আরমান হাত বাড়িয়ে সুইচ টিপে উজ্জ্বল লাইটগুলো অফ করে দিল, আর তারপরেই ধীরে ধীরে মায়ার এবং নিজের শরীরে থাকা বস্ত্রগুলো সরিয়ে নিল। পানির মাঝে ভেসে অন্ধকার রাত ও চাঁদকে সাক্ষী রেখে দুটো বিবস্ত্র শরীর মিলেমিশে একাকার হলো। মত্ত হলো সেই আদিম খেলায় যা যুগ যুগ ধরে চলে আসছে। আজ সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে এক প্রেমিক যুগলের ভালোবাসা পূর্ণতা পেল 8 বছর পর। রুবি, রুবি কোথায় তুমি? রুবি। নিজেদের বেডরুম থেকে রুবিকে চিল্লিয়ে ডাকতে ডাকতে বের হলো আবির, কিন্তু এত ডাকার পরেও রুবির সাড়া পেল না। বেডরুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো নিচে ড্রয়িং রুমে। রান্নাঘরে থাকা মিনতিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো আবির, এই মিনতি রুবিকে দেখেছিস? হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল ওই মেয়ে? মিনতি রান্নাঘরে নিজের কাজ করতে করতে বলল, অনেকক্ষণ আগে ওই বাড়ির দিকে যেতে দেখেছি ভাইয়া। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বানানো 3 রুমের ডুপ্লেক্স বাড়িটি থেকে বেরিয়ে শাহরিয়ার ম্যানশনের দিকে পা বাড়ালো। একেবারে শাহরিয়ার ম্যানশনের পাশে নিজের এই 2 তলা বাড়িটি গড়ে তুলেছে আবির। ওপরতলায় 2টো রুম আর নিচের তলায় একটি গেস্ট, একটা ছোট কিচেন ও ড্রয়িং রুম। ও চেয়েছিল একটা ফ্ল্যাট কিনে সেটাতে উঠতে, কিন্তু আরমান তা করতে দেয়নি ওকে। শাহরিয়ার ম্যানশনে জায়গার অভাব নেই, তাই ওর যদি আলাদা বাড়িতে থাকার ইচ্ছে হয় তাহলে ও যেন এখানেই নিজের বাড়ি করে। তাই আবির শাহরিয়ার ম্যানশনের পাশেই নিজেই এই বাড়িটি গড়ে তুলেছে। তবে এই জায়গাটার দামও দিয়ে দিয়েছে আবির, ফ্রিতে কিছুই নিতে চায়নি। আবির শাহরিয়ার ম্যানশনে কলিং বেলে চাপ দিতেই একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করলো আবির। ড্রয়িং রুমের সোফায় বসে মায়া তার 2 বছরের মেয়েকে খাওয়াচ্ছিল। আবিরকে দেখে বলল, আবির ভাইয়া তোমরা রেডি? আবির বলল, আমি তো রেডি, কিন্তু রুবি কোথায় গেল রে? অনেকক্ষণ থেকে দেখছি না। এই বাড়ি এসেছে ও? কই, আমি তো দেখিনি ওকে। মিনতি তো বললো অনেকক্ষণ আগে নাকি ওকে এই বাড়ি আসতে দেখেছে। মায়ার 2 বছরের মেয়ে আদ্রিতা আধো আধো গলায় কেটে কেটে বলল, রুবিকে ভাইয়া ছাদে নিয়ে গেছে অনেকক্ষণ আগে। মায়া আদ্রিতার ভুল শুধরে দিয়ে বলল, ওটা অনেকক্ষণ নয় মাম্মা, অনেকক্ষণ হবে। কিন্তু ওরা এই ভর দুপুরবেলা ছাদে কি করছে? চলো তো ভাইয়া দেখি। আদ্রিয়ানকেও তো রেডি করাতে হবে। বলেই মায়া আদ্রিতাকে খাওয়ানো শেষ করে বেসিনের কাছে গেল হাত ধুতে। এদিকে আদ্রিতা আবিরের দিকে হাত বাড়িয়ে কেটে কেটে বলল, মামু পিঠে নাও। আবির জিজ্ঞাসা করলো, নিতে হবে? আদ্রিতা ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আবির আদ্রিতার সামনে ফ্লোরে বসলো পেছনে ঘুরে। আদ্রিতা সোফায় উঠে দাঁড়িয়ে আবিরের গলা পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে উঠে গেল। আবির পেছনে 2 হাত দিয়ে আদ্রিতাকে ভালো করে ধরে উঠে দাঁড়ালো। এদিকে মায়া সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে যাওয়ার উদ্দেশ্যে। পিছু পিছু আবিরও গেল আদ্রিতাকে নিয়ে। মায়া ছাদে গিয়ে ছাদের মাঝখানের দৃশ্য দেখে হাতকে উঠল। প্রচণ্ড কড়া রোদ ছাদে, আর এই রোদে মধ্যেই শক্ত মুখে দাঁড়িয়ে আছে ও 6.5 বছরের ছেলে আদ্রিয়ান, আর তার ঠিক সামনে একটি 2.5 বছরের বাচ্চা মেয়ে কানে হাত দিয়ে খালি পায়ে দাঁড়িয়ে আছে। রোদের তাপে পুরো ফর্সা শরীরটা রক্তবর্ণ ধারণ করেছে, চোখ দুটো ঢুলুঢুলু করছে, গালে শুকিয়ে যাওয়া পানির দাগ। মায়া চিৎকার করে উঠল, আদ্রিয়ান, আবার শুরু করেছো তো তুমি? বলে ছুটে গিয়ে বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিল। বাচ্চা মেয়েটি নিভু নিভু চোখে মায়াকে দেখে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে কোনো রকমে বলে উঠল, মামিমণি, আর কোনোদিন খেলবো না মিশান ভাইয়ার সাথে। আদ্রিয়ান কোনো জবাব না দিয়ে কটকট পায়ে ছাদ থেকে নেমে গেল। এদিকে মায়া কোলে থাকা বাচ্চা মেয়েটি ততক্ষণে জ্ঞান হারিয়েছে। মায়া প্রচণ্ড ভয় পেয়ে গেল, তাড়াহুড়ো করে নেমে এলো ছাদ থেকে। মাঝপথে দেখা হলো আবিরের সাথে। আবির চমকে উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? এমন অবস্থা কিভাবে হলো? মায়া তাড়াহুড়ো করে বলল, ভাইয়া ডক্টরকে কল দাও, রুবি জ্ঞান হারিয়েছে। মায়া তাড়াতাড়ি ওর কোলে থাকা বাচ্চাটিকে নিয়ে গিয়ে রুমে শুইয়ে দিল। এরপর একটা তোয়ালে ওয়াশরুম থেকে ভিজিয়ে এনে পরনের জামাটা খুলে দিয়ে পুরো শরীর হালকা হাতে মুছে দিতে শুরু করলো। আবির আদ্রিতাকে তাড়াতাড়ি বিছানায় বসিয়ে দিয়ে ছুটে এলো ওই বাচ্চা মেয়েটির কাছে। বিচলিত হয়ে ডাকতে শুরু করলো, রুবি, রুবি কি হয়েছে আম্মু? চোখ খুলো প্লিজ। এই রুবি।
আবিরা তন্নেশা রুবি, আবিরের 2.5 বছরের মেয়ে। বাড়ির সবাই খবর পেয়ে ছুটে এসেছে ওই রুমে। মেয়েটার শরীর পুরো লাল হয়ে গেছে, পায়ের তলাগুলো হালকা ফোসকা পড়ে গেছে। সাবিনা বেগম রুবির কাছে বসে ডেকে উঠল, নানুমণি, চোখ খুলো নানুমণি। আঞ্জুমা বেগম বলে উঠলেন, মায়া ওর চোখে মুখে একটু পানি ছিটাই দাও, এভাবে জ্ঞান ফিরবে না। ওনার কথা মতো মায়ার শরীর মোছানো থামিয়ে দিয়ে চোখে মুখে পানির ছিটা দিল। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলল রুবি। নিজের পাপাকে পাশে দেখে কেঁদে উঠল। পাপা! কাঁদতে কাঁদতেই নিচে ওঠার চেষ্টা করছে মেয়েটা। আবি তাড়াতাড়ি ওকে কোলে তুলে নিল, চোখে মুখে চুমু খেয়ে বলল, এই তো আম্মু, কোথায় কষ্ট হচ্ছে বলো পাপাকে। রুবি নিজের পা দেখিয়ে বলল, পায়ে ব্যথা। এতক্ষণে নজর গেল সবার রুবির পায়ের দিকে। বেশ কিছু জায়গা লাল টকটকে হয়ে ফুসকা পড়ে গেছে। রুবির শরীর থেকে এখনো মনে হচ্ছে আগুনের তাপ বের হচ্ছে। মায়া ছুটে গিয়ে একটা মলম নিয়ে এসে যত্ন সহকারে লাগিয়ে দিল। তখনও কেঁদে চলেছে বাচ্চা মেয়েটি। তখনই ওই রুমে প্রবেশ করলো আরমান। স্বভাবসুলভ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? সবে একসাথে এই রুমে? মায়া ঝাঁঝালো গলায় বলল, কি আবার হবে? আছে না তোমার গুণধর ছেলে, ওই কড়া রোদের মধ্যে রুবিকে ছাদে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। দেখো একবার তাকিয়ে, পুরো শরীর লাল হয়ে গেছে মেয়েটার, পায়ে ফোসকা পড়ে গেছে। আরমান এগিয়ে গেল আবিরের কোলে থাকা রুবির দিকে। রুবি আরমানকে দেখে হাত বাড়িয়ে দিল। আরমান কোলে নিল রুবিকে। রুবি ঠোঁট ফুলিয়ে নালিশ জানালো, মামা, আদি ভাইয়া আবার কষ্ট দিয়েছে, অনেক গরম লাগছিল, পায়ে এখনো জ্বলছে। আরমান রুবির 2 পায়ে চুমু খেয়ে বলল, ভালো হয়ে যাবে আম্মু, তোমার ভাইয়াকে আমি খুব বকা দেব। আরমানকে রুবিকে কোলে নিতে দেখে আদ্রিতা মুখ ফুলিয়ে বসে আছে। আঞ্জুমা বেগম বললেন, কি হয়েছে? আমাদের আদ্রিতা বুড়ি মুখ ফুলিয়ে বসে আছে কেন? সবাই শুধু রুবিকেই তোলে নেয়, আমাকে নেয় না। কথাটা বলেই আবারও গাল ফুলালো। আঞ্জুমা বেগম আদ্রিতাকে কোলে তুলে বললেন, আর তাই আমাদের আদ্রিতা বুড়ি রাগ করেছে বুঝি? খুব আগ করেছে। পাপা তো অফিস থেকে এসে আমাদের আগে তোলে দেয়, আজ রুবিকে কেন নিয়েছে? সবাই আদ্রিতার কথা শুনে হেসে উঠল। মায়া আরমানকে উদ্দেশ্য করে বলল, দেখেছেন আপনার মেয়েটাও এখন থেকে কেমন হিংসুটে হতে শুরু করেছে। দোষ করলে ছেলেও আমার, মেয়েও আমার, তোমার কেউ নয়, তাই না? মায়া কোনো উত্তর না দিয়ে মুখ বেঁকিয়ে চলে গেল। সবাই মুখ চেপে হাসলো ওদের কাণ্ড দেখে। রুবি আরমানের ঘাড়ে মাথা রেখে প্রশ্ন করলো, মামা, আমরা গ্রামের বাড়ি কখন যাব? এই তো আম্মু, একটু পরে বেরিয়ে পড়বো। আরমান এরপর সাবিনা বেগমকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, মম, সবাই রেডি? কখন বেরোবে? সবাই তো রেডি হয়ে গেছে, শুধু তোর অপেক্ষাতেই ছিলাম। পাপা চলো, আমাকেও রেডি হতে হবে আবার। কিন্তু আম্মু, তোমার মাম্মা তো এখনো আসেনি, তোমার শরীরটাও যে একটু খারাপ, এখন ওই বাড়ি যাওয়ার দরকার নেই। তুমি তোমার মামি মুনির কাছে রেডি হয়ে নাও। মাইশা ও আয়ানের 3 বছরের ছেলে মিশান বলে উঠল, তিনি তো অনেকক্ষণ আগেই চলে এসেছে আদি ভাইয়ার রুমে, আদি ভাইয়াকে ওষুধ লাগিয়ে দিচ্ছে। মাইশা ওর ছেলেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর আদি ভাইয়ার? আদি ভাইয়ার পায়েও তো ফোসকা পড়ে গেছে, ভাইয়ার গায়েও লাল লাল কি যেন হয়ে গেছে। এটা শুনে সবাই ছুটে গেল আদ্রিয়ানের রুমে। দেখলো সামিরা আদির গায়ে মলম লাগাচ্ছে। রুবির সাথে সাথে আদি নিজেও ততক্ষণ ছিল ছাদে রোদের মধ্যে। ওর পায়েও জুতা ছিল না, তাই ওর পায়েও ফোসকা পড়ে গেছে। সাথে শরীরে লাল লাল র্যাশ দেখা দিয়েছে ওর। আদ্রিয়ানের স্কিনও খুব সেন্সিটিভ, তাই এই অবস্থা। সাথে গায়ে প্রচণ্ড জ্বর উঠে গেছে ছেলেটা। আবির সামিরাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, তুমি কখন আসলে সামিরা? সামিরা আদির গলায় মলম লাগাতে লাগাতেই বলল, একটু আগে এসেছি, তারপর সার্ভেন্টের মুখে শুনলাম পুরো ঘটনা। জানতাম সবাই আমার মেয়েটাকে নিয়ে ব্যস্ত থাকবে, ছেলেটার দিকে কেউ নজরই দেবে না। মায়া নিজের ছেলের মাথার কাছে বসে আছে কাঁদো কাঁদো মুখ করে। আদ্রিয়ানের অবস্থা তো রুবির থেকেও খারাপ হয়ে গেছে। আদ্রিয়ান হয়েছে একেবারে আরমানের মতন, গম্ভীর রকচটা স্বভাবে। কষ্ট পেলে মুখে কখনো বলে না, কথা কম বলে, আর অল্পতেই রেগে যায়। আজকেও রেগে যাওয়ার কারণ মাইশার ছেলে মিশানের সাথে রুবি বিয়ে খেলছিল। মিশান রুবির গালে চুমু খেয়েছিল আর বউ ডেকেছিল, আর এইগুলো দেখে 6.5 বছরের আদ্রিয়ান রেগে পুরোই ফায়ার। রুবিকে তো শাস্তি দিয়েছে, সাথে নিজেকেও কষ্ট দিয়েছে। রুবি হচ্ছে আবির ও সামিরার একমাত্র মেয়ে, বয়স 2.5 বছর।
পুরো নাম আবিরাতুন্নেসার রুবি। মায়া আর আরমানের এক ছেলে এক মেয়ে। ছেলে আদ্রিয়ান শাহরিয়ার, বয়স 6.5 বছর, সবাই আদি বলে ডাকে। মেয়ে আদ্রিতা শাহরিয়ার উর্মি, বয়স 2 বছর। মাইশা ও আয়নের এক মেয়ে এক ছেলে। মেয়ে আনায়া শাহরিয়ার, বয়স 6 বছর। ছেলে মিশান শাহরিয়ার, বয়স 3 বছর। সামিরা হয়ে উঠেছে একজন নামকরা গাইনোকোলজিস্ট। মায়া ওদের কোম্পানির হেড ডিজাইনার, আর মাইশা প্রথমে ওদের অফিসে জয়েন করলেও কয়েক বছর হলো ছেড়ে দিয়েছে। ও এখন সংসার আর বাড়ির বাচ্চাগুলোকে সামলাতেই ব্যস্ত। আজকে এই মুহূর্তে ওদের গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আদি ও রুবির এই অবস্থার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো কাল ভোরের দিকে রওনা দেবে ওরা। ঠিক সকালবেলাতেই পৌঁছাতে হবে ওদের, যেহেতু কাল একটা বিশেষ দিন। রাতের বেলা নিচে সবাই ডিনার করতে ব্যস্ত। এই ফাঁকে আদ্রিয়ান খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীর পায়ে প্রবেশ করলো ওর পিপি রুমে। বেডে একটা বড় পুতুল জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে রুবি। আদ্রিয়ান এগিয়ে গিয়ে খুব সাবধানে পুতুলটা ছাড়িয়ে নিল রুবির কাছ থেকে। তারপর সেটা প্রচণ্ড রাগ নিয়ে ছুঁড়ে ফেললো। রুবির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বলেছি না তোর সব ভালোবাসা শুধু আমার প্রতি হবে, কোনো পুতুলকেও আমার থেকে বেশি ভালোবাসতে পারবে না তুই। রুবি আদির গলা শুনে বিরক্ত হয়ে পাশ ফিরে শুলো। আদি মুচকি হেসে রুবির পায়ের কাছে বসে পায়ে চুমু খেলো। সরি নিশা পাখি, অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি তোকে, খুব খুব সরি। কেন তুই বউ বউ খেলেছিলে মিশানের সাথে? কতবার বারণ করেছি তোকে ওর সাথে না খেলতে, তারপরে তুই আমার কথা শুনিস না, তাই তো আজ শাস্তি দিতে গিয়ে এতটা কষ্ট দিয়ে ফেললাম। আবারও চুমু খেলো রুবির পায়ে। এরপর উঠে দাঁড়িয়ে নিজের সাথে করে আনা একটা চকলেটের ছোট বক্স রুবির মাথার কাছে রেখে দিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়ে গেল রুম থেকে। অনেকটা ভোরে রওনা দেওয়ায় মায়েরা সবাই পৌঁছে গেছে ওদের গ্রামের বাড়িতে। আজ একটা বিশেষ দিন, সমস্ত আয়োজন করা হয়েছে বিশেষভাবে। আর মানে যেখানে যত আত্মীয় স্বজন আছে আজ সবাই হাজির হয়েছে গ্রামের বাড়িতে। সামিরা উদাস মনে দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে। ওদের এই জমিদার বাড়ির পাশেই রয়েছে পুকুরটা। পুকুরের পানির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েই কি যেন ভাবছে সামিরা। ঠিক তখনই নিজের মেয়ের গলার আওয়াজ পেয়ে ঘুরে তাকালো ও। মাম্মা, তুমি এখানে? জানো আমি তোমায় কখন থেকে খুঁজছি। বলতে বলতে গুটে গুটে পায়ে এগিয়ে এলো আবিরাতুন্নেসা রুবি। সামিরা নিজের মেয়েকে কোলে তুলে নিল তাড়াতাড়ি করে, বলল, কেন, কি হয়েছে আম্মু? খুঁজছো কেন? আর তোমার না পায়ে ব্যথা? এই পা নিয়েই আবার হাঁটা শুরু করেছো? আবিরা ঠোঁট ফুলিয়ে বলল, হাঁটাশুড়ি করব না তো কি করব বলো? তোমাকে তো কখন থেকে খুঁজছি, তুমি তো আসছোই না। সবাইকে বললাম তোমাকে ডেকে দিতে, কিন্তু তোমাকে কেউ খুঁজেই পেল না, তাই আমি নিজে নিজেই খুঁজতে বের হলাম। সামিরা মেয়েকে আদর করে বলল, ওলে আমার আম্মু বা, খুব সরি মাম্মা। এখন বলো তো, কেন খুঁজছিলে আমাকে? কিছু লাগবে তোমার? পাপাকে লাগবে। সেই যে পাপা বেরিয়ে গেল আমাকে বসিয়ে দিয়ে, এখনো আসলো না। কোথায় গেছে পাপা? মামুরা তো সবাই এখানে আছে, পাপা নেই কেন? সামিরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার পাপা একটা কাজে গেছে আম্মু, একটু পরেই চলে আসবে। আবিরা জেদ দেখিয়ে বলল, নানুমণিও সেই কখন থেকে একই কথা বলছে, একটু পরেই চলে আসবে, কিন্তু পাপা তো আসছেই না। তুমি নিয়ে চলো আমাকে পাপার কাছে, আমি যাব। সামিরা নিজের মেয়েকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই বুঝলো না আবিরা। বাবা পাগল, মেয়ের এখন জেদ উঠেছে বাবার কাছে যাবে। তাই শেষমেশ উপায় না পেয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েকে নিয়ে হাঁটা দিল। বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে কিছুটা হেঁটেই গন্তব্যে পৌঁছে গেল ওরা। সামনের দৃশ্য দেখে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সামিরার। মেয়েকে নামিয়ে দিল কোল থেকে। আবিরা গুটি গুটি পায়ে এগিয়ে গেল, হাঁটু মুড়ে মাথা নিচু করে বসে থাকা নিজের পাপার দিকে। নিজের পাপার কোলে উঠে পড়ল, গলা জড়িয়ে ধরে। হঠাৎ নিজের মেয়েকে এখানে দেখে চমকে উঠল আবিরা নিজের পাপাকে বলল, পাপা তুমি এখানে কি করছো? জানো আমি কখন থেকে খুঁজছি তোমায়। এরপরে আবিরার চোখে পড়ল ওর পাপার চোখে পানি ও বলল, পাপা তুমি কাঁদছো কেন? মাম্মা যেমন আমাকে পিটুনি দেয়, তেমন তোমাকেও কি কেউ পিটুনি দিয়েছে? তোমার কোথায় কষ্ট হচ্ছে পাপা? আবির তাড়াতাড়ি ওর চোখের পানি মুছে ফেললো, বলল, না মাম্মা, কেউ পিটুনি দেয়নি আমায়, চোখে কি যেন পড়ছে তাই পানি চলে এসেছে। তুমি এখানে কিভাবে এলে মাম্মা? আবিরা আঙুল বাড়িয়ে দেখালো, ওই তো মাম্মার সাথে এসেছি। আবির পেছনে ফিরে মেয়ের দেখানো আঙুল অনুসরণ করে তাকিয়ে দেখলো কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে সামিরা অসহায় চোখে। আবিরের চোখে ফুটে উঠলো অসহায়ত্ব। নিজের মেয়ের কথায় চমকে উঠলো আবির। পাপা ওখানে আমার নাম লেখা কেন? ওটা তো কবর। আমি জানি মানুষ মারা গেলে ওখানে চলে যায়, আমিও কি ওখানে চলে যাব? আবির তাড়াতাড়ি মুখে চেপে ধরলো আবিরার। চোখ ছলছল করে উঠলো ওর।
না মাম্মা, এমন বলতে নেই। ওটা তোমার নাম নয়, ওটা তোমার একটা আন্টির নাম। ওই আন্টিটা মারা গেছে, ওনার কবর ওটা। তোমার নাম তো আবিরাতুন্নেসা রুবি, আর দেখছো না ওখানে শুধু রুবি লেখা আছে। আবিরা বুঝতার মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, ও বুঝেছি। আর তুমি ওই অ্যান্টিটার জন্যই কি তাহলে কান্না করছিলে? আমি টিভিতে দেখেছি, কেউ মারা গেলে সবাই কান্না করে। ওই অ্যান্টিটা তোমার কি হয় পাপা? আবির এই প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পেল না। ঠিক তখনই রুবির কবরের পাশে থাকা আরেকটি কবরের ওপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল কেউ একজন। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। আবিরা সেই দৃশ্য দেখে ছলছল চোখে জিজ্ঞেস করলো, পাপা, নানুমণি এভাবে কাঁদছে কেন? ওটা কার কবর? একটা দীর্ঘশ্বাস ছাড়ল আবির। মায়া ও সাবিনা বেগম ছুটে এসে আগলে নিলেন আরমানের ফুপি আসিফের মাকে। রুবির কবরের ঠিক পাশেই আসিফের কবর। আবিরের মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর অতীতের কথা। আরমানদের বিয়ে কিছুদিন পরে শেষ পর্যন্ত কিছু করতে না পেরে ডিরেক্ট কিডন্যাপ করে আসিফ মায়াকে বন্দি করে রাখে এক পরিত্যক্ত গোডাউনে। খুঁজে খুঁজে পৌঁছে যায় আরমান সেখানে। আসিফ সমস্ত রকম ব্যবস্থা করেই রেখেছিল। আরমান প্রথমে সেখানে একাই গিয়েছিল, কিন্তু সেখানে আসিফও তো আর একা ছিল না, ওর সাথে ছিল ভাড়া করা কিছু গুন্ডা। মায়া ছিল আসিফের কাছে বন্দী, তাই মায়াকে হাতিয়ার বানিয়ে আরমানকেও খুব সহজে বন্দি করেও। আরমানের সামনে মায়াকে কষ্ট দেয় আর আরমান ছটফট করতে থাকে। অতীত। আবিরা যখন সেখানে পৌঁছায় তখন দেখে আরমানকে একটা চেয়ারে বসে হাত ও পা রশি দিয়ে বাঁধা হয়েছে। বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন দেখেই বোঝা যাচ্ছে ভীষণ নির্মমভাবে মারা হয়েছে ওকে। আরমানের ঠিক সামনেই একই রকমভাবে বাঁধা আছে মায়া। মায়ের তো জ্ঞান নেই বললেই চলে, ঠোঁটের কোণে রক্ত শুকিয়ে লেগে আছে। আবিরদের আসার আগে আসিফ মায়ার গলায় মোটা দড়ির ফাঁস দিয়ে অন্য প্রান্তে দড়ি নিচে ধরে রেখেছে। মায়াকে দাঁড় করিয়ে রেখেছে একটা টুলে। খেলা করার মতো একবার করে গায়ের বলে দড়ি টেনে মায়াকে ঝুলিয়ে দিয়েছে। মায়া ছটফট করছে বাঁচার জন্য। আসিফ তখন কিছুক্ষণ রেখে নামিয়ে দিয়েছে। মায়ের দম যাওয়ার আগে এরকম একবার করে বহুবার করেছে, এমন যেন একটা বাচ্চা খেলা করছে কোনো একটা খেলনা নিয়ে এবং ভীষণ মজা পাচ্ছে। এদিকে এই দৃশ্য দেখে গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে আরমান, চিৎকার করছে অসহায় এক মানুষের মতো। কত শত অশ্রু ছড়িয়ে অনুরোধ করছে আসিফের কাছে মায়াকে ছেড়ে দেওয়ার জন্য। তার হিসাব নেই। আসিফ আবিরদেরকে দেখতে পেয়ে বলল, ও তোরা এসে পড়েছিস, ভালো করেছিস। তোরা একটু দেখ লায়লা মজুর প্রেম কাহিনী। না না না, একটু ভুল হলো, মায়াবতী আর গম্ভীর সাহেবের প্রেম কাহিনী। মায়াবতী বলে আমাকে আঘাত করো, আমার গম্ভীর সাহেবকে ছেড়ে দাও। গম্ভীর সাহেব বলে আমাকে শেষ করে তবু আমার মায়াবতী কোনো ক্ষতি করিস না। শেষের কথাগুলো নাটকীয় ভঙ্গিতে বলে হাসতে শুরু করলো আসিফ। ততক্ষণে আবির, সামিরা, আয়ান ওদেরকেও বন্দি করা হয়েছে আসিফের ইশারায়। আরমান নিভু নিভু চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো আসিফকে, কেন তো রাগ তোর আমার প্রতি? কি ক্ষতি করেছি আমি তোর? আসিফ হুঙ্কার ছেড়ে বলে উঠল, কি ক্ষতি করেছিস জানিস না বুঝি? নাটক করছিস আমার সাথে। আমার ছোট্ট পাখির মতো বোনটার জীবন কেড়ে নিয়েছিস তুই, শেষ করে দিয়েছিস আমার বোনটাকে শুধুমাত্র তোর জন্য। আজ ও এই দুনিয়াতে নেই, মেরে ফেলেছিস আমার বোনটাকে, আর এখন সব কিছু না জানার ভান করছিস। আরমান অবাক গলায় বলল, কি যাতা বলছিস আসিফ? আমি কেন আসিফাকে মারতে যাব? ও, তুই তো ভালো করে জানিস ও নিজের ঘরে ফাঁস লাগিয়েছিল গলায়, আর এর কারণ এখনো পর্যন্ত কেউ জানে না। হ্যাঁ এটা ঠিক, কেউ জানে না, কিন্তু তুই তো জানিস, আর সব কিছু তুই আগে থেকেই জানতিস। আসিফ কি বলছে কিচ্ছুই বুঝতে পারছে না। আরমান তাই জিজ্ঞেস করলো, কি বলতে চাইছিস স্পষ্ট করে বল, তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না আমি। হ্যাঁ এখন তো বুঝতেই পারবি না। আমার বোন আসিফা শুধুমাত্র তোর জন্য নিজের জীবন শেষ করেছে, শুধুমাত্র তোর অপমান আর অবহেলা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়েছিল। মানে কিসব বলছিস? ও আমার জন্য কেন গলায় ফাঁস লাগাবে? আসিফের ঘর থেকে ওর লাশটা ঠিক কবে বের করা হয়েছিল বলতো? আসিফের প্রশ্নে আরমানের ভ্রু কুঁচকে গেল। বলল, আমার আর মায়ের বিয়ে ঠিক পরের দিন। নিজের মুখ থেকে উচ্চারণ হওয়া কথাটা নিজের কানে যেতেই চমকে উঠল আরমান। আসিফ একটা তাচ্ছিল্যের হাসি হাসলো, বলল, নানা ভাই জোর করে তোর আর মায়ের যেই বিয়ে দিয়েছিল, ঠিক সেই বিয়ের রাতে আমার ছোট্ট বোনটা গলায় ফাঁস লাগিয়েছিল, আর তার পরের দিন ওর ঘর থেকে বেরিয়ে এসেছিল আমার ছোট্ট পাখিটার লাশ। গলাটা কেঁপে উঠল আসিফের, চোখগুলো ছলছল করছে। ওর বোনের মুখটা মনে পড়লে কেঁপে উঠছে ভেতরটা। আসিফ আবারও বলতে শুরু করলো,
যখন নানা ভাই 1 সপ্তাহ আগে তোর আর মায়ের বিয়েটা ঠিক করে, তখন আসিফা গিয়েছিল নানা ভাইয়ের কাছে। তোকে আসিফা মনে মনে ভালোবাসত গভীরভাবে। নানা ভাইকে জানিয়েছিল সেই কথা। অনেক অনেক রিকোয়েস্ট করেছিল আমার বোনটা নানা ভাইকে যেন এই বিয়ে ভেঙে দেয় এবং ওর সাথে যেন তোর বিয়ে দেয়, কিন্তু নানা ভাই কিছুতেই রাজি হয়নি। আসিফের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, কান্নায় গলাটা বুঝে আসছে ওর। আবারও বলল, এরপর কোনো উপায় না পেয়ে জাহির করেছিল নিজের ভালোবাসার কথা তোর কাছে।